আমার বোন এবং আমি মূলত একজোড়া যমজ স্পিরিট স্প্যারো ছিলাম, কিন্তু যখন সে ডিম ফুটে বের হল, তার পালকগুলো উজ্জ্বল রঙে ঝিকমিক করছিল এবং আমাদের গোত্র তাকে রাজকন্যার মতো সম্মান করত। অন্যদিকে যখন আমি ডিম ফুটে বের হলাম, তখন আমার গায়ে ছিল অনুজ্জ্বল কালচে পালক। যেই আমাকে দেখত, সেই হাসিতে ফেটে পড়ত। পরে আমার বোনের রূপ অমর জগতের অনেক দেবতাদের আকৃষ্ট করেছিল তার সাথে চুক্তি করার জন্য। আমাদের বাবা মায়ে তাদের অসন্তুষ্ট করার ভয় পাচ্ছিলেন, তাই তারা একটি চুক্তি অনুষ্ঠানের আয়োজন করলেন, যাতে আমরা নিজেদের সঙ্গী বেছে নিতে পারি। আমার বোন ড্র্যাগন গোত্রের একজন সম্ভ্রান্ত সেনাপতিকে বেছে নিয়েছিল, আর আমি প্রথম দর্শনেই নিম্ন স্তরের এক অমরের প্রেমে পড়েছিলাম। ১০০ বছর পর দানব জাতির সাথে এক যুদ্ধে ড্র্যাগন সেনাপতি মারাত্মকভাবে আহত হন এবং আমার বোন তাদের খেলার পুতুলে পরিণত হয়। ইতিমধ্যে কিছুকাল পরই আমি সাধনার মাধ্যমে মানব রূপ লাভ করি এবং অমর জাইলিং স্বর্গের নিয়ম অমান্য করে আমাকে বিবাহ করেছিল। যখন আমার বোন এই কথা জানতে পারল, সে ঈর্ষায় পাগল হয়ে গেল এবং সাথে সাথে আমার মাথা কেটে ফেলল। যখন আমি আবার চোখ খুললাম, দেখলাম আমি সেই দিনে ফিরে গেছি যেদিন আমরা আমাদের নির্দিষ্ট অমর সঙ্গীদের বেছে নিয়েছিলাম। এবার আমার বোন প্রথমেই অমরদের হাতের তালুতে লাফিয়ে পড়ল। অনুষ্ঠানে প্রচুর ভিড় ছিল। স্পিরিট জগতের প্রভুরা আমাদের দুজন নবজাত ছানাকে ধরে উচ্চস্বরে ঘোষণা করলেন, অমর বন্ধুগণ, দয়া করে শান্ত হন। আমাদের স্পিরিট জগৎ এক বিরল জোড়া স্পিরিট স্প্যারো দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়েছে। আজ আমরা এই সমাবেশের আয়োজন করেছি যাতে তারা তাদের নির্দিষ্ট সঙ্গীদের বেছে নিতে পারেন। আপনাদের সবার ইচ্ছা পূর্ণ হোক। কথা শেষে তিনি তার হাত তুললেন এবং আমার বোন এবং আমি ডানা মেলে উঁচু মঞ্চের ভিড়ের দিকে উড়ে গেলাম। সবাই আমাদের আকর্ষণ করার জন্য তাদের হাত নাড়তে ঢেউয়ের মতো চিৎকারের শব্দ ভেসে এলো। আমরা বাতাসে চক্কর দিয়ে সতর্কতার সাথে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার বোন প্রথমে ডুব দিল এবং নিখুঁতভাবে অমর জাইলিংয়ের হাতের তালুতে অবতরণ করল। সে পিছন ফিরে তাকালো, অবজ্ঞার চোখে আমাকে দেখল এবং আত্মতুষ্টির সাথে বলল, ছোট বোন, তুমি এবার বড্ড ধীর। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে সেও পুনর্জন্ম লাভ করেছে। জাইলিংকে সাথে সাথে খুঁজে না পাওয়ার জন্য আমি অনুশোচনায় ভুলে গেলাম। আমি তাকে ছেড়ে যেতে না পেরে তার চারপাশে চক্কর দিতে লাগলাম এবং দুঃখে কাঁদতে লাগলাম, কিন্তু সে আমার কান্নার কিছুই বুঝতে পারল না। সে আলতো করে আমার মাথার ঝুঁটি মসৃণ করে দিল। আমার বোন এবং আমি একের পর এক ডিম ফুটে বেরিয়েছিলাম। শুধুমাত্র আমাদের মাথার ঝুঁটির রং আলাদা হওয়ার কারণেই জুই বলতে পারত কে বড়। রুই কি আজ অসুস্থ? তুমি যদি আজ বেছে নিতে না চাও, তাহলে আমরা অন্য কোনো দিন এটা করতে পারি। আমি দুবার কিচিরমিচির করলাম এবং হালকা করে মাথা নাড়লাম। আহ! স্পিরিট স্প্যারো রুয়েনকে পাওয়ার জন্য অমর জাইলিংকে অভিনন্দন। অনুগ্রহ করে দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। আর রুয়ার কথা বলতে গেলে, সে আজ অসুস্থ। সবার কাছে আমি ক্ষমা চাইছি। সে সুস্থ হলে আমরা সম্মানিত অতিথিদের আবার আমন্ত্রণ জানাব। আমি দেখলাম জাইলিং এবং আমার বোন অভিনন্দন জানানো মানুষদের দ্বারা পরিবেষ্টিত এবং আমার দুঃখ আরও গভীর হল। বাড়ি ফিরে এসে আমি শুয়ে পড়লাম আর উঠলাম না। জাইলিংয়ের সাথে আমার অতীত জীবনের স্মৃতিগুলো আমাকে নিরন্তর যন্ত্রণা দিচ্ছিল, যা আমাকে পুরোপুরি নিরাশ করে তুলেছিল। স্পিরিট জগতের দেবতারা ভেবেছিলেন যে আমি অসুস্থ এবং অনেক বিখ্যাত চিকিৎসক ডেকেছিলেন, কিন্তু কেউই তার কারণ খুঁজে পাননি। সত্যিটা না জেনে জুই ভেবেছিল আমি হয়তো আমার বোনকে মিস করছি এবং আমাকে অমর জগতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল যাতে আমরা আবার একত্রিত হতে পারি। এতে আমি কেবল আরও রেগে গেলাম। আমি ডানা ঝাপটাতে লাগলাম এবং প্রতিবাদ জানাতে একটানা কিচিরমিচির করতে লাগলাম, কিন্তু সে এটাকে আমার উত্তেজনা ভেবে ভুল করল এবং সাথে সাথেই রওনা হওয়ার প্রস্তুতি নিল। আমি উড়ে পালানোর জন্য ধস্তাধস্তি করলাম, কিন্তু কয়েকদিন ধরে কিছু না খেয়ে এবং পান না করায় আমি শীঘ্রই অজ্ঞান হয়ে গেলাম। যখন আমি ধীরে ধীরে জেগে উঠলাম, জুই আমাকে নিয়ে ইতিমধ্যে প্রায় অর্ধেক পথ পাড়ি করে ফেলেছে। তুমি তুমি থামছ না! আমি আর্তনাদ করলাম। না, আমি রুয়ানকে দেখতে চাই না। আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আমাকে ফিরিয়ে নিয়ে চলো। জুই আমার পাখির ভাষা একেবারেই বুঝতে পারল না এবং ভাবল আমি তাকে তাড়াহুড়ো করতে বলছি। ভয় পেও না। তুমি কিসের ভয় পাচ্ছ? তুমি তো আগেই পুনর্জন্ম লাভ করেছ। আমি জানি তুমিও রুয়ানকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছো। শক্ত হয়ে বসো। আরও দ্রুত, আরেকটু দ্রুত। আমি আর সহ্য করতে পারলাম না। একবার ফির আমি জুইয়ের হাত থেকে নিজেকে মুক্ত করলাম এবং মরিয়াভাবে পেছনে উড়ে যাওয়ার চেষ্টা করলাম। এবার আতঙ্কে আমি দিক হারিয়ে ফেললাম এবং সোজা অন্য কারোর বুকে গিয়ে আছড়ে পড়লাম। সম্পূর্ণ কাকতালীয়ভাবে সেই ব্যক্তিটি ড্র্যাগন গোত্রের সেনাপতি ফং বাইয় ছাড়া আর কেউ নন। জুই আতঙ্কিত হয়ে ছুটে এলো।
আমাকে ক্ষমা করবেন সেনাপতি বাইও, অনুগ্রহ করে চড়ুইটিকে আমাকে ফেরত দিন। আমি আমার নখ দিয়ে মরিয়াভাবে বাইয়োর পোশাক আঁকড়ে ধরলাম। আমি ফিরে যাব না, মরে গেলেও আমি ফিরে যাব না। অবশেষে জুই বুঝতে পারল। সে সাথে সাথে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এবং বাইয়োর দিকে হাত জোড় করল। অভিনন্দন যুদ্ধদেব, মনে হচ্ছে আমার চড়ুই আপনাকে বেছে নিয়েছে। অনুগ্রহ করে রুয়ার সাথে একটি চুক্তি সম্পন্ন করুন। তুমি কি সত্যিই আমার ঐশ্বরিক ব্যাস হতে চাও? সত্যি বলতে, আমি এমন কাউকে বেছে নিতে চাইনি যাকে আমার বোন আগে বেছে নিয়েছিল, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। আমি প্রত্যাখ্যান করলে জুই নিশ্চিতভাবেই আমাকে আবার অমর জগতে নিয়ে যেত। আমার কোনো উপায় ছিল না, আর এইভাবেই ফং বাইও আমাকে তার প্রাসাদে ফিরে আনল। তার প্রাসাদটি ছিল ঠিক তার ব্যক্তিত্বের মতোই, শীতল ও শান্ত, প্রশস্ত ও ফাঁকা, অমর জাইলিংয়ের প্রাণবন্ত প্রাসাদের মতো নয়। ফং বাইও আমাকে একজন ভৃত্যের হাতে তুলে দিল। মইউ, স্পিরিট স্প্যারোর ভালোভাবে যত্ন নিও। মইউ আমাকে ধরে রাখল এবং আমার মাথার ঝুঁটি না ছুঁয়ে পারল না। সেনাপতি, দেখুন, এর মাথার এই 3টে পালক আসলে সোনালি রঙের। আমার ঝুঁটি ছিল অনন্য। এমনকি জুইও একবার বলেছিল যে স্পিরিট জগতে বংশ পরম্পরায় চলে আসা সমস্ত চিত্রাঙ্কিত রেকর্ডে সোনালি ঝুঁটিওয়ালা স্পিরিট স্প্যারো কখনো ছিল না। আমি অসন্তুষ্টিতে আমার ডানা ঝাপটালাম। ফং বাইও আমার দিকে হালকাভাবে তাকালো এবং বুঝিয়ে দিল, মাথার ঝুঁটি হলো এমন কিছু যা নিয়ে স্পিরিট স্প্যারোরা গর্ব করে। এটি এমনি এমনি স্পর্শ করো না। আমি সম্মতিতে মাথা নাড়লাম। যুদ্ধদেবের প্রাসাদে জীবন ছিল অত্যন্ত একঘেয়ে। ফং বাইও একাকিত্ব পছন্দ করত। বিশাল সেই প্রাসাদে বেশিরভাগ সময় আমি একাই একমাত্র ঐশ্বরিক প্রাণী হিসেবে উড়ে বেড়াতাম। খুব কম মানুষই দেখা করতে আসত। সাম্প্রতিক বছরগুলোতে দানব জাতি আরও শক্তিশালী এবং উদ্ধত হয়ে উঠেছিল। অন্য 3টি জগতে তারা শত শত আক্রমণ চালিয়েছিল। ফলস্বরূপ ফং বাইওকে তাদের দমন করার জন্য নিয়মিতই বাইরে যেতে হতো। আমি এটার সাথে মানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি তার সাথে চুক্তি করেছিলাম, আমি সারা জীবন তাকে অনুসরণ করব। প্রতিবার সে যখন যুদ্ধে যেত, আমি গোপনে তাকে অনুসরণ করতাম, কিন্তু সে সবসময়ই ঠিক টের পেয়ে যেত এবং মইউকে দিয়ে আমাকে টেনে হিচড়ে বাড়ি পাঠিয়ে দিত। এইভাবেই প্রাসাদের বেশিরভাগ দিন মইউর সাথে অলসভাবে কেটে যেত, যতক্ষণ না ৩০০ বছর পর একদিন সেনাপতি বাইও জাইলিং বিনা আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। তার পরনে ছিল গাঢ় মেঘের নকশা করা বরফের মতো নীল রঙের পোশাক, যা তাকে আরও মার্জিত করে তুলেছিল। জাইলিংকে আবার দেখে আমার হৃদয়ে তোলপাড় শুরু হলো। আমি তাকে দেখতে চাইছিলাম, আবার তাকে দেখতে ভয়ও পাচ্ছিলাম। এমন এক অনুভূতি আমার ভিতর জেগে উঠল যা ভাষায় প্রকাশ করা যায় না। আবার তাকিয়ে দেখলাম, জাইলিংয়ের পেছনে লাল পোশাক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার ঠোঁট উজ্জ্বল, দাঁত সাদা এবং গড়ন ছিপছিপে। তার ভ্রুয়ের মাঝখানে 3টে পাপড়ির চিহ্ন আমাকে তাৎক্ষণিকভাবে তাকে চিনতে সাহায্য করল। সে ছিল আমার বোন লু রুয়ান। আমার আগের জীবনে ডিম ফুটে বের হওয়ার পর মানবরূপ ধারণ করতে আমার ৫০০ বছর সময় লেগেছিল। অন্যদিকে আমার বোন মৃত্যুর আগ পর্যন্ত পশুই লয়ে গিয়েছিল। তাহলে এই জীবনে সে এত তাড়াতাড়ি রূপান্তরিত হলো কিভাবে? এখন সে জাইলিংয়ের পাশে দাঁড়িয়েছিল, স্বর্গের এক নিখুঁত জুটির মতো। আমার বোনকে আবার দেখে আমার ভিতরে রাগ ফেটে পড়ল, কারণ সে ইতিমধ্যেই আমার নির্ধারিত সঙ্গীকে কেড়ে নিয়েছে। তার আমাকে আর খুঁজতে আসা উচিত হয়নি। তার চেহারায় ছিল গর্বিত অভিব্যক্তি। সে জাইলিংয়ের হাত ঘনিষ্ঠভাবে ধরে রেখেছিল। পরিষ্কারভাবেই আমাকে উস্কে দেওয়ার জন্য সে এখানে এসেছে। অমন, আপনার এই সফর আমাদের অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। আমি কি আপনার আসার উদ্দেশ্য জানতে পারি? ভাই বায়ো, হা, আমি সম্প্রতি একটি মূল্যবান সম্পদ পেয়েছি এবং এটি আপনাকে উপহার দিতে এসেছি। দয়া করে এটি গ্রহণ করুন। সে বাক্সটি খুলল। এটি রূপান্তর বড়ি নামক একটি শীর্ষস্তরের অমর বড়ি। এটি আপনার স্পিরিট স্প্যারোকে দ্রুত রূপান্তর বড়ি ধারণ করতে সাহায্য করতে পারে। অমন, আপনি অনেক দয়ালু। আমার চড়ুই কখন রূপান্তরিত হবে তা ভাগ্যের ওপর নির্ভর করে। আপনার এই বড়িটি নিজের কাছেই রাখা উচিত। এই বড়িটি বিশেষভাবে আপনার জন্যই রাখা হয়েছিল। আপনার দয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এটি গ্রহণ করতে পারব না। ফং বায়ো এটি গ্রহণ করার কোনো ইচ্ছা নেই দেখে জাইলিং অস্থিরতার সাথে বাক্সটি ফিরিয়ে নিল। আমি কি জানতে পারি আমার ছোট বোন কোথায়? অনেক বছর হয়ে গেছে। আমি তাকে খুব মিস করছি। এই মুহূর্তে আমি একটা প্রাচীন গাছের ডালে বসেছিলাম। এই কথা শুনে অস্থির বোধ করছিলাম। ফং বায়ো মৃদু হাসল। রুয়া ঘুমাতে খুব ভালোবাসে। সে সম্ভবত কোথাও লুকিয়ে ঘুমাচ্ছে। স্পষ্টতই আমাকে ডাকার তার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু জাইলিং বসে পড়ল। আমি যদি আজ তাকে না দেখি তবে আমি যাব না।
যদিও আমি কখনোই জাইলিংকে ভুলতে পারিনি, তার পাশে আমার সুন্দরী বোনকে দেখে আমি হঠাৎ যেন বাস্তবে জেগে উঠলাম। সে ইতিমধ্যেই তার সাথে চুক্তি করে ফেলেছে। আমার যে কোনো ভাবনাই এখন অর্থহীন। আমি গাছ থেকে নামলাম এবং ফং বায়োর পাশে এসে বসলাম। জাইলিং সাথে সাথে বায়োকে টেনে সরিয়ে নিয়ে গেল। বোনেদের নিশ্চয়ই অনেক কথা বলার আছে, চলো তাদের একটু জায়গা দিই। উঠোনটি ফাঁকা হয়ে গেল, কেবল আমি আর আমার বোন রয়ে গেলাম। তুমি তোমার উদ্দেশ্যে এসেছ, আমি বুঝতে পেরেছি। চিন্তা করো না, অমর জাইলিংয়ের জন্য আমি তোমার সাথে প্রতিযোগিতা করব না। দয়া করে চলে যাও। আমার বোন মুখ ঢেকে হাসল। মাত্র কয়েকদিন হয়েছে আর এত তাড়াতাড়ি তুমি এতটা দূরের হয়ে গেলে ছোট বোন? সত্যি বলতে জাইলিং আমার সাথে খুব ভালো ব্যবহার করে। ওই কাঠের তৈরি ড্রাগন সেনাপতির মতো নয়, যে রোমান্সের কিছুই বোঝে না। যেহেতু আমি তোমার নির্ধারিত সঙ্গীকে নিয়ে নিয়েছি, আমার উচিত তোমাকে তার প্রতিদান দেওয়া। এই রূপান্তর বড়িটি নাও, আমার এটা দরকার নেই। ভালো করে ভেবে দেখো, 200 বছর পর তুমি এবং ফংবায়ও দুজনেই ধ্বংস হয়ে যাবে। কেন আগে রূপান্তরিত হয়ে তার সাথে থাকবে না? তার কথাগুলো আমাকে পুরোপুরি ক্ষুব্ধ করে তুলল। চুপ করো। রূপান্তরের পর আমার বোনেই শক্তি অনেক গুণ বেড়ে গিয়েছিল। আমি তাকে পুরোপুরি অবমূল্যায়ন করেছিলাম। 100 চাল পেরোনোর আগেই আমি পরাজিত হলাম। রুয়া, এই 300 বছর তুমি পুরোপুরি নষ্ট করেছ। সে তার পায়ের নিচের চাপ বাড়িয়ে দিয়ে আমার ডানা থেতলে দিল। অপদার্থ, আমি ভেবেছিলাম সেনাপতির পাশে থেকে তোমার উন্নতি হবে। তারপর যখন আমি কম প্রত্যাশা করছিলাম, সে জোর করে আমার পিঠের থেকে আমার স্পিরিট বোন বা আত্মার হাড় ছিঁড়ে বের করে আনল। যন্ত্রণা অসহ্য ছিল। স্পিরিট বোন ছাড়া আমি চিরতরে আমার ঐশ্বরিক পশুক ক্ষমতা হারিয়ে ফেলব, আর কখনোই রূপান্তরিত হতে পারব না। মুহূর্তের মধ্যে আমি এক পরম ঐশ্বরিক পশু থেকে একটা সাধারণ জীবে পরিণত হলাম। স্পিরিট স্প্যারো থেকে তিতির পাখি হওয়া তুমিই প্রথম। আমি আমার জায়গায় থাকলে গাছে মাথা ঠুকে মরে যেতাম। নিজেকে এই অপমানের হাত থেকে বাঁচাও। কেন? আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করছো কেন? অবশ্যই ভবিষ্যতের ঝামেলা দূর করার জন্য। জাইলিংয়ের সাথে তার চুক্তি হওয়ার পর থেকে আমি আর তার প্রতি কোনো অনুচিত চিন্তা পোষণ করিনি, অথচ সে এখন আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। শরীর এবং মন উভয়ই ভেঙে চুরমার হয়ে গেল। আমি জ্ঞান হারালাম। যখন আমি আবার চোখ খুললাম, ময়ূরের বিভ্রান্ত চেহারা দেখতে পেলাম। হ্যাঁ, এই তিতির পাখিটি কোথা থেকে এলো, আর এটি এত মারাত্মকভাবে আহত? রুয়া, তুমি কি একটি তিতির পাখি ধরে এনেছ? কোনো উত্তর না পেয়ে ময়ূ আমার ডানা ধরল এবং বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে হাঁটতে লাগল। আমি বরং এই তিতির পাখিটি পুড়িয়ে ফেলি। রুয়াকে ইদানিং রান্না করা মাংস পছন্দ করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই মুহূর্তে আমার হৃদয় ছাই হয়ে গেল। একসময় আমি ছিলাম এক দৈবিক পশু, যার সাথে সবাই চুক্তি করতে চাইত, আর এখন আমি মাত্র খাওয়ার জন্য একটি তিতির পাখিতে পরিণত হলাম। এভাবে বেঁচে থাকার আর কী অর্থ ছিল? আমি লড়াই করা ছেড়ে দিলাম। হয়তো এটাই সবচেয়ে ভালো ছিল। অন্তত এটি আমার শেষ বিন্দু সম্মানটুকু বাঁচিয়ে রাখবে। যখনই ইমু আমাকে জবাই করার জন্য ছুরি তুলল, হঠাৎ একটা প্রবল শক্তি আমাকে ফন বায়োর বুকে টেনে নিল। ইমুর ছুরি শূন্য বাতাসে আঘাত করল। একে মেরো না, এ হলো বাদ দাও, তোমাকে বললেও তুমি বুঝবে না। ফং বায়ো আমাকে তার কক্ষে ফিরিয়ে নিয়ে গেল। আমি জানতাম, যদিও আমি তিতির পাখি হয়ে গেছি, তবুও সে এক পলকেই আমাকে চিনে ফেলেছে। সে যত্ন সহকারে আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল এবং দক্ষতার সাথে আমার ভাঙা ডানা জোড়া লাগিয়ে দিল। হ্যাঁ, আমি মৃদু দীর্ঘশ্বাস ফেললাম। ময়ূরের ছুরির নিচে মরে যাওয়াই ভালো ছিল। আমি সুস্থ হলেও উপহাসের পাত্র হয়ে বেঁচে থাকা এক অপদার্থ জীবেই পরিণত হব। তুমি কি এতটাই মরতে চাও? আমি চমকে মুখ তুলে তাকালাম এবং ফং বায়োর অতই দৃষ্টির সাথে আমার চোখ মিলল। তুমি বুঝতে পারো? আমি নার্ভাস হয়ে তোতলে উঠলাম। না, তুমি পাখির ভাষা কিভাবে বুঝতে পারো? এমনকি স্পিরিট জগতের শ্রেষ্ঠ পশু বশীকরেরাও তো পারে না। তারা পারে না, তার মানে এই নয় যে আমি পারি না। আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। এর মানে হলো, প্রতিদিন আমি বিড়বিড় করে যেসব অভিযোগ করতাম, সে তার সবই শুনেছে। আমি এমনকি বলেছিলাম যে জাইলিংয়ের তুলনায় সে নীরস এবং একঘেয়ে। সেই মুহূর্তে আমার ইচ্ছে করছিল নিজের মাথাটা পেটের ভিতরে লুকিয়ে ফেলি। আমার প্রতিক্রিয়া দেখে ফং বায়ো অসহায়ভাবে মাথা নাড়ল এবং আলতো করে আমাকে একটি বড়ি খাইয়ে দিল। আমার মুখে প্রবেশ করা মাত্রই এটি গলে গেল। আমার সারা শরীরে উষ্ণতা ছড়িয়ে দিল। ব্যথা গায়েব হয়ে গেল। আমি কথা বলতে পারছি না। ভালো করে বিশ্রাম নাও, ওষুধটি তোমাকে অবশ করে রাখবে। তুমি আগামীকাল কথা বলতে পারবে। সে আমাকে বিছানার ভিতরের দিকে শুইয়ে দিল এবং একটি কম্বল দিয়ে ঢেকে দিল। অমর জাইলিং, আপনি ভিতরে যেতে পারবেন না। ফং বায়ো, তোমার সেই হিংস্র পশুটি কোথায়? আমি দয়া করে দুই বোনকে দেখা করতে দিয়েছিলাম, আর সে আমার রুয়ানকে এভাবে আহত করেছে। আমাদের অতীতের বন্ধুত্ব যাই হোক না কেন, আমাকে অবশ্যই এর জবাবদিহি চাইতে হবে। অমর, বাদ দিন। আমার বোন অবুঝ ছিল। সেনাপতি বায়োর সাথে আপনার সম্পর্ক নষ্ট করবেন না। আমি আগে রূপান্তরিত হয়েছি বলে সে কেবল ঈর্ষান্বিত ছিল।
এবং দুর্ঘটনাবশত আমাকে আঘাত করেছে। আমি সত্যিই তাকে দোষ দিই না। জাইলিং তার দিকে ব্যথিত হৃদয় দেখালো। সে তোমাকে এভাবে আঘাত করেছে, আর তুমি এখনও তার হয়ে কথা বলছ? তোমার তার ওই রূপান্তর বড়িটি এনে যাওয়া উচিত হয়নি। এমন অকৃতজ্ঞ বোনকে স্বীকার করার কোনো মূল্য নেই। সত্যকে তার এভাবে বিকৃত করতে শুনে আমি অবশেষে তার নিষ্ঠুরতা বুঝতে পারলাম। আমার সবকিছু কেড়ে নেওয়ার পরও সে আমার নাম কলঙ্কিত করতে চাইছিল। ফং বায়ো তার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। তুমি কেবল মুখের কথাই দাবি করছো যে এই আঘাতগুলো রুয়া করেছে। কোনো ব্যক্তি এটা কিভাবে বিশ্বাস করতে পারে? আমি কি তাকে ফাঁসার জন্য নিজেকেই আহত করব? তাহলে তাকে ডেকে আনুন, আমার মুখোমুখি হওয়ার জন্য। ফং বায়ো অবজ্ঞার সাথে হাসল। সে রূপান্তরিত হয়নি, সে কিভাবে তোমার মুখোমুখি হবে? বড়িটি দিয়ে সে রূপান্তরিত হতে পারে, তাহলে তাকে বের করে আনুন। আমি নড়তে বা কথা বলতে পারছিলাম না। আমি আতঙ্কে ভরে গেলাম। এখন আমি অবশেষে বুঝতে পারলাম, সে আমার স্পিরিট বোন নিয়েছিল ঠিক এই কারণেই, কারণ আমি জানতাম আমি নিজেকে দেখানোর সাহস করব না। সেভাবেই সে স্বাধীনভাবে আমাকে অভিযুক্ত করতে পারবে। জাইলিং বিদ্রুপ করল। হয়তো তোমার স্পিরিট স্প্যারো অপরাধবোধে পালিয়ে গেছে। বাজে কথা। রুয়া কখনোই এমন জঘন্য কাজ করবে না। সে এমনকি কিছুক্ষণ আগে একটি তিতির পাখি ধরে এনেছিল। তিতির পাখির কথায় আমার বোন মৃদু হাসল। একটি তিতির পাখি? কিসের তিতির পাখি? যথেষ্ট হয়েছে। রুয়া কারো ক্ষতি করবে না। এই ক্ষতগুলো স্পষ্টভাবে কোনো অস্ত্রের আঘাত। সে এখনো পশুর রূপে থেকে কিভাবে অস্ত্র ব্যবহার করবে? অমর, অভিযোগ করার আগে আপনার তার ক্ষতগুলো সাবধানে পরীক্ষা করা উচিত। জাইলিং ইতস্তত করল। তারপর আমার বোনের দিকে ফিরল। রুহান, তুমি মিথ্যা বলছ না তো? আমি শপথ করছি। প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। তারপর সে শীতলভাবে ঘুরল। তোমার পশুকে নিয়ন্ত্রণে রাখো। আমি যদি আবার তার মুখোমুখি হই, তবে কোনো দয়া দেখাব না। এই বলে সে আমার বোনকে নিয়ে চলে গেল। ময়ূর রেগে আগুন হয়ে গেল। সেনাপতি, আমরা কিভাবে তাদের এভাবে চলে যেতে দিতে পারি? রুয়াকে রূপান্তরিত হতে দিন এবং তার নির্দোষিতা প্রমাণ করতে দিন। ফংবায়েও শান্তভাবে বলল, প্রয়োজন নেই। একদিন আমি তাদের দিয়ে তার সহ্য করা প্রতিটি কষ্টের মূল্য চুকিয়ে ছাড়ব। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মানে সে সব কিছু জানত। এমনকি তিতির পাখি হয়ে যাওয়ার তরও সে কখনো আমাকে পরিত্যাগ করেনি। কিন্তু আমি তো নিজের ওপর আশা ছেড়ে দিয়েছিলাম। এই ক্ষোভ আমি কিভাবে হজম করতাম? আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যদি আমি প্রতিশোধ না নিই, তাহলে এই জীবনটাই বৃথা যাবে। কিছু সময় পর আমার ক্ষতগুলো যথেষ্ট সেরে উঠল, যাতে আমি আবার হাঁটতে পারি। ফংবায়ো নির্দেশ দিল, তিতির পাখি খাওয়ার কথা ভুলেও আর ভাববে না। ময়ূর জিজ্ঞেস করল, আমি কোথায় গেছি? ফংবায়ো মিথ্যা বলে দিল যে ৯ আকাশের রহস্যময়ী দেবী, 9 হেভেন্স মিস্টিরিয়াস মেইডেন আমাকে প্রশিক্ষণের জন্য নিয়ে গেছেন। ময়ূ তাকে পুরোপুরি বিশ্বাস করল। শীঘ্রই ঐশ্বরিক জগতে গুজব ছড়িয়ে পড়ল যে মহান যুদ্ধদেবতা ফংবায়ো একটি স্পিরিট স্প্যারোকে পরিত্যাগ করে তার বদলে নিছক একটি তিতির পাখি লালন পালন করছেন। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলাম এটি নিশ্চিতভাবেই আমার বোনের কাজ। সে তার সুনাম নষ্ট করতে এবং আমাকে পুরোপুরি চূর্ণ করতে চেয়েছিল। তখন থেকে আমি ভেতরে লুকিয়ে থাকতাম এবং নিজেকে দেখাতে রাজি হতাম না। একদিন ফংবায়ো নরম সুরে ডাকল, রুয়া, তুমি এত বিষণ্ণ কেন? আমি নীরব রইলাম। আমার কারণে তাকে উপহাসের পাত্র হতে হচ্ছিল। আমি কিভাবে থাকি? অন্যদের মতামত নিয়ে মাথা ঘামিও না। সমস্ত ঝড় সহ্য করার পরও একজন অপরিবর্তিত থাকে। একদিন সব বিভেদ একই পথে ফিরে আসবে। তোমার দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমার জন্য তোমার কষ্ট পাওয়ারও দরকার নেই। আজ থেকে আমি তোমার স্পিরিট বোন পুনর্গঠন করতে আমার খাঁটি আধ্যাত্মিক রক্ত ব্যবহার করব। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। না, আপনি হলেন ৩ জগৎকে রক্ষা করার যুদ্ধদেবতা। আপনার আধ্যাত্মিক রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এটি আমার পেছনে অপচয় করতে পারেন না। তুমি আমার ঐশ্বরিক পশু। অপচয় বলে কিছু নেই। খাঁটি আধ্যাত্মিক রক্তের জন্য আপনার সম্পূর্ণ সাধনাকে নিয়োজিত করতে হয় এবং হৃদয়ের রক্ত দিয়ে পরিশোধন করতে হয়। এতে আপনার শরীরের ক্ষতি হবে। আমি আপনাকে এই ঝুঁকি নিতে দিতে পারি না। আর কোনো তর্ক নয়। যদি তুমি সত্যিই আমার পরোয়া করো, তাহলে সুস্থ হওয়ার পর নিষ্ঠার সাথে সাধনা করো এবং যুদ্ধক্ষেত্রে আমাকে সাহায্য করো। তার কথাগুলো মেঘের বুক চিরে আসা সূর্যের আলোর মতো ছিল, যা আমার মনকে পরিষ্কার করে দিল। ২০০ বছরের মধ্যে সে একটি মহাবিপদের মুখোমুখি হবে। আমাকে তাকে সেটি থেকে বেঁচে ফিরতে সাহায্য করতে হবে। আমি আর প্রত্যাখ্যান করলাম না। তখন থেকে ফংবায়ো প্রতিদিন আমাকে তার পরিশোধিত আধ্যাত্মিক রক্ত খাওয়াতে লাগল। অল্প অল্প করে আমার স্পিরিট বোন আবার গজাতে শুরু করল। ১ বছর পর আমি অবশেষে আমার আসল স্পিরিট স্প্যারো রূপ ফিরে পেলাম।
ততদিনে আমার আর তার রক্তের প্রয়োজন ছিল না, কিন্তু সে জোর দিয়ে বলল যে এটি আমার সাধনায় সাহায্য করবে এবং প্রতিদিন আমাকে তা দেওয়া বজায় রাখল। দিন দিন তার শরীরকে শুকিয়ে যেতে দেখে আমার হৃদয় যেন সূচ ফোটানোর মতো যন্ত্রণা হতো। আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু তা ছিল বৃথা। সে এমন কি বলল যে সে যদি ভেঙেও পড়ে তবুও সে প্রতিদিন এটি পরিশোধন করবে। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে আর কখনো তার বিরোধিতা করার সাহস করলাম না। 2 বছর পর তার শক্তিতে পুষ্ট হয়ে আমি অবশেষে মানব রূপ ধারণ করলাম। সেই একই বছর 3 জগতে একটি খবর ছড়িয়ে পড়ল। অমর জাইলিং আমার বোনকে বিয়ে করতে যাচ্ছে। গুঞ্জন ছড়িয়েছিল যে সে পশু থেকে মানুষে রূপান্তরিত হওয়া কাউকে বিয়ে করে স্বর্গের অবাধ্যতা করছে এবং তাকে স্বর্গীয় শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি স্বর্গীয় সম্রাটও তাকে অন্যরকম পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সে অবিচল রইল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই জীবনটি অতীতের পুনরাবৃত্তি করছিল। আমার পূর্বজীবনে জাইলিং সঙ্গীত এবং সামাজিকতা পছন্দ করত। সে গান রচনা করত এবং নাচের কোরিওগ্রাফি করত, যার ফলে অমর জগতে সে অতুলনীয় খ্যাতি অর্জন করেছিল। আমি রূপান্তরিত হওয়ার পর সে এমনকি আমার জন্য একটি বিশেষ নাচ তৈরি করেছিল, ম্যাগপাই কনসোর্ট সরো রিলিভিং ডান্স, মানে মাগপাই সঙ্গিনীর দুঃখ উপশমকারী নৃত্য। সে নিজে জিথার বাজাত আর আমি লাল পোশাকে নাচতাম, যা ঝরে পড়া পাপড়ির মতোই মনোহর ছিল। সেই নাচ আমাকে বিখ্যাত করেছিল এবং তাকে সবকিছু বিসর্জন দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল। সে ছিল একজন সম্মানিত অমর, আমি ছিলাম এক তুচ্ছ পশু। তবুও আমার সাথে থাকার জন্য সে স্বর্গীয় শাস্তির ঝুঁকি নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার বোনের হিংসা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। এই জীবনটিতেও জাইলিং একইভাবে অনুগত ছিল, কিন্তু আমার বোন তার যোগ্য সঙ্গী ছিল না। ঠিক যখন আমি ভাবলাম সে অবশেষে শান্ত হবে, তখনই সে নিজে আমার কাছে বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে হাজির হল। এটা কিভাবে সম্ভব? তুমি তো স্পষ্টভাবেই তোমার স্পিরিট বোন হারিয়েছ। ধন্যবাদ বোন। যদিও আমি এটি হারিয়েছিলাম, সেনাপতি বায়ো আমাকে রূপান্তরিত হতে সাহায্য করেছেন। আমি বিপদের মধ্যেও এক আশীর্বাদ পেয়েছি। তো তুমি রূপান্তরিত হয়েছ, তো কি হয়েছে? তুমি এখনও আমার কাছে পরাজিত। তাকিয়ে দেখো, এবার সোনালি নামগুলো আমার এবং জাইলিংয়ের। তুমি যদি অহংকার দেখাতে এসে থাকো তাহলে তার কোনো প্রয়োজন নেই। আমি তোমার অমরের ব্যাপারে মোটেও পরোয়া করি না। আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি যে উপহারটি দিয়েছিলে সেটি আমার খুব কাজে লেগেছে। এমন চমৎকার একটি ধারালো অস্ত্র সত্যিই অতুলনীয়। ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে সেই অস্ত্রটি আমার স্পিরিট বোন দিয়ে তৈরি করা হয়েছিল। ক্ষোভ আমাকে গ্রাস করল। আমার হাড় ফেরত দাও। ঠিক আছে, নাও। হঠাৎ সে অস্ত্রটি দিয়ে আমাকে আঘাত করল। আমি সময় মতো সরে যেতে পারলাম না। এটি সোজা আমার কাঁধে গিয়ে বিঁধল। সাথে সাথে রক্ত ঝরে পড়তে লাগল। সে শীতলভাবে উপহাস করল, এমনকি রূপান্তরিত হওয়ার পরও তুমি এখনও আমার কোনো প্রতিদ্বন্দ্বী নও। যন্ত্রণা উপেক্ষা করে আমি নিজেই অস্ত্রটি টেনে বের করলাম। হাড়টির দিকে তাকিয়ে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো ছিল না। সে হেসে হাসি চলে গেল। আমি তাকে মোটেও থামাতে পারলাম না। শেষ পর্যন্ত আমি তখনও বড্ড দুর্বল ছিলাম। তখন থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি দিন-রাত প্রশিক্ষণ নিতে লাগলাম। কিন্তু আমি কোনো পদক্ষেপ নেওয়ার আগেই 3 জগতে একটি মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ল। জাইলিং অসুরের সাধনায় জড়িয়ে পড়েছে। তাদের বিয়ের 1 বছরও পার হয়নি। সে এক অসুর অধিপতি হয়ে গেল। মার্জিত সেই অমর একটি ভয়ঙ্কর স্বৈরাচারীতে পরিণত হল। সে পূর্ববর্তী অসুর রাজাকে হত্যা করে অসুর বাহিনীকে অন্তহীন ধ্বংসযজ্ঞের দিকে পরিচালিত করেছিল। 3 জগৎ একত্রিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য জড়ো করল। ফং বায়ো আবারও সেনাপতিত্ব গ্রহণ করলেন। যুদ্ধ শুরু হল। এটি 100 বছর ধরে স্থায়ী হয়েছিল। ফং বায়োর নেতৃত্বে যৌথ বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠল এবং অবশেষে অবশিষ্ট অসুরদের একটি গিরিখাতে বন্দী করে ফেলল। জাইলিং এখন সাদা চুল, লাল চোখ এবং আসরিক শক্তিতে পরিবেষ্টিত ছিল। সে আর আগের মতো সেই দয়ালু অমর ছিল না। তার পাশে দাঁড়িয়েছিল আমার বোন। সেও কলুষিত, রোগা, ফ্যাকাশে এবং নিষ্প্রাণ হয়ে পড়েছিল। একসময় নিখুঁত এক জুটি এখন এই অবস্থায় এসে ঠেকেছে। জাইলিং, তুমি অমরত্বের পথ ত্যাগ করেছ। আজ আমি স্বর্গের হয়ে কাজ করব। আত্মসমর্পণ করো। সে শীতলভাবে হেসে উঠল। স্বর্গের ইচ্ছা? সেই তথাকথিত স্বর্গীয় সম্রাটকে জিজ্ঞেস করো সে আদৌ এই বিষয়ে কথা বলার যোগ্য কিনা। 10,000 বছর আগে সে আমার বাবা মায়ের লাশের ওপর দিয়ে সিংহাসনে আরোহণ করেছিল। সেটাই কি স্বর্গের ইচ্ছা? সে একটি স্মৃতি গোলক প্রদর্শন করল। সেখানে স্বর্গীয় সম্রাটকে নির্মমভাবে অমরদের হত্যা করতে দেখা যাচ্ছিল।
সবাই স্তব্ধ হয়ে গেল। জাইলিং শীতল কণ্ঠে বলল, তাকে পরাস্ত করতে আমার তোমার শক্তি প্রয়োজন রুয়া। আমি যদি তোমাদের 2 স্পিরিট স্প্যারোর রক্ত চুষে নেই, তবে আমাকে কেউ থামাতে পারবে না। আমার বোনের চেহারার অভিব্যক্তি বদলে গেল। তুমি কি শুরু থেকেই মিথ্যা বলছিলে? তুমি কি সত্যিই ভেবেছিলে আমি একটি তুচ্ছ পশুকে ভালোবেসেছিলাম? আমার বোনের শেষ মানসিক ভরসা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। কিভাবে? এটা কিভাবে হতে পারে? তুমি তো স্পষ্টভাবে বলেছিলে তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। আমরা সারা জীবন একসাথে থাকব। স্বামী, এটা সত্যি নয়, তাই না? তুমি নিশ্চয়ই আমাকে রক্ষা করার জন্য এই কথা বলছো। আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে ভালোবাসো না। জাইলিং তাকে লাথি মেরে সরিয়ে দিল। সব তোমার এই অপদার্থতার কারণে। তোমার আধ্যাত্মিক রক্তের শক্তি যদি পর্যাপ্ত হতো, তবে আমাকে অসুরের সাধনায় জড়িয়ে পড়তে হতো না, আর আমাকে 5 বার স্বর্গীয় বজ্রপাতের আঘাত সহ্য করতে হতো না। জাইলিং হঠাৎ এক মুখ রক্ত উগরে দিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল, কথা বলতে পারল না। জাইলিং, তুমি এক জঘন্য মানুষ। তুমি এমনকি তোমার নিজের চুক্তিবদ্ধ ঐশ্বরিক পশুকেও রেহাই দিলে না, ফংবায় শীতল কণ্ঠে বলল। জাইলিং উপহাস করল। ভণ্ডামি বন্ধ করো। তোমার সাধনা অনেক উন্নত হয়েছে। নিশ্চয় তুমিও রুয়ার জীবন রক্ষাকারী আধ্যাত্মিক শক্তি শোষণ করেছ। বাহ্যিকভাবে ফংবায়কে প্রভাবশালী দেখাচ্ছিল, কিন্তু কেবল আমিই জানতাম, আমার জন্য রক্ত পরিশোধন করার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। সে যদি সত্যিই জাইলিংয়ের সাথে যুদ্ধ করে, তাহলে হয়তো জিততে পারবে না। জাইলিং, তুমি সাধনার পথের অযোগ্য। তুমি কি মনে করো সবাই কি তোমার মতোই জঘন্য? অনেক কথা হয়েছে। তার আসরি শক্তি আমাদের ওপর চেপে বসল। আমি তোমাকে হত্যা করব। ঠিক যখন জাইলিংয়ের বিষ দাঁত আমার ঘাড়ে বিঁধতে যাচ্ছিল, আমার বোন হঠাৎ একটি ধারালো অস্ত্র হাতে সামনে ছুটে এলো এবং সেটি সরাসরি তার পিঠে বসিয়ে দিল। জাইলিং যন্ত্রণায় আর্তনাদ করল এবং অবিশ্বাস্য চোখে ঘুরে তাকাল। রুয়ান, তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে? আমার বোন পাগলের মতো হাসতে উঠল। নিষ্ঠুর? তোমার চেয়ে বড় নিষ্ঠুর আর কেউ নেই। তুমি এক দানব। জাইলিং তাকে এক হাতের আঘাতে উড়িয়ে দিল, যা তাকে একটি গাছের ওপর আছড়ে ফেলল। সে নিচে পড়ে গেল, তার ঠোঁট বেয়ে রক্ত ঝরছিল, তার চোখ দুটো ছিল নিষ্প্রাণ। আমার আগের জীবনে আমার তোমার ক্ষতি করা উচিত হয়নি। এই জীবনে আমার জাইলিংকে বেছে নেওয়া উচিত হয়নি। প্রতিটি ভুল আমারই ছিল। রুয়া, আমাকে ক্ষমা করো। আমার তোমার স্পিরিট বোন অর্থাৎ আত্মার হাড় নেওয়া উচিত হয়নি। আমি ভয় পেয়েছিলাম যে রূপান্তরিত হওয়ার পর জাইলিং হয়তো আবারও তোমার প্রেমে পড়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সে কাউকেই ভালোবাসেনি। আমরা সবাই ছিলাম কেবল তার পরিকল্পনার ঘুঁটি। এমনকি আমি যদি আমার জীবন শক্তিও পুড়িয়ে ফেলি, তবুও আমি তাকে সফল হতে দেব না। জাইলিং তাকে আবারও এগিয়ে আসতে দেখে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করার জন্য জাপটে ধরল। আমার শেষ দৃষ্টিতে আমি ফংবায়কে তার সমস্ত শক্তি দিয়ে আমার দিকে ছুটে আসতে দেখলাম। না, থামুন! ভার্মিলিয়ান বার্ডের আত্মাহুতির আগুন ছিল অপ্রতিরোধ্য। যেই কাছে আসবে সেই ছাই হয়ে যাবে। আমার আগের জীবনে ফংবায় আমার বোনকে বাঁচাতে এভাবেই ছুটে গিয়েছিল এবং দানবদের দ্বারা অতর্কিত আক্রমণের শিকার হয়ে তার আসল রূপটি মারাত্মকভাবে আহত হয়েছিল। এই জীবনেও সে ঠিক আমার জন্য একই কাজ করল। আগুন যখন আমাকে গ্রাস করল, আমি আমার পশুর রূপে ফিরে গেলাম। পোড়ার তীব্র যন্ত্রণা আমাকে অনিয়ন্ত্রিতভাবে চিৎকার করতে বাধ্য করল। আমি তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই আমি আমার ডানা মেলে তাকে জড়িয়ে ধরলাম। এমনকি আমরা দুজনেই যদি ছাই হয়ে যাই, তবু আমি তাকে রক্ষা করব। ঠিক যখন আমি ভাবলাম আমি মারা যাচ্ছি, আমার ভেতর থেকে একটি পরিচিত শক্তি জেগে উঠল। আগুন আমার শরীরে শোষিত হয়ে গেল, ব্যথা উধাও হয়ে গেল। আমি আগুনে পুনর্জন্ম নিলাম। স্মৃতিগুলো বন্যার মতো ফিরে এলো। আমি অবশেষে মনে করতে পারলাম যে আমি কোনো ভার্মিলিয়ান বার্ড নই। আমি ছিলাম 9 আকাশের রহস্যময়ী দেবীর অর্থাৎ 9 হেভেন্স মিস্টেরিয়াস মেইডেনের পুনর্জন্ম। 10,000 বছর আগে সেই মহাযুদ্ধে স্বর্গীয় সম্রাট আমাকে সিলগালা করেছিলেন এবং পুনর্জন্মের চক্রে ফেলে দিয়েছিলেন। এটি ছিল আমার নবম জীবন। তাহলে এই ব্যাপার। আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কখনো দেখতে পাব না। এই জীবনে ফংবায়র আধ্যাত্মিক রক্ত এবং আমার বোনের আগুনই আমার সিলগালা ভেঙে দিয়েছিল। আমার বাহুদরে থাকা মানুষটির দিকে তাকিয়ে আমি আমার চোখে জল অনুভব করলাম। ফংবায়, অপেক্ষা করো, আমি তোমাকে রক্ষা করব। আমি আমার সাধনার বেশিরভাগ অংশ বিসর্জন দিলাম এবং অবশেষে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলাম। জাইলিং এবং আমার বোন দুজনেই আগুনে ধ্বংস হয়ে গেল। সে ছাই হয়ে যাওয়ার মুহূর্তেই অসুর নেতা চলে যাওয়ার সাথে সাথে তার প্রতি আমার সমস্ত ঘৃণা বিলীন হয়ে গেল। বিশৃঙ্খলা শেষ হল। স্বর্গীয় সম্রাটের অপরাধের সত্যতা 3 জগতে ছড়িয়ে পড়ল। অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল।
চূড়ান্ত যুদ্ধে ফংবায়ো এবং আমি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলাম এবং স্বর্গীয় সম্রাটের দুর্নীতিগ্রস্ত শাসনের অবসান ঘটালাম। স্বর্গের ন্যায় বিচার পুনরুদ্ধার করা হল। যারা দাও অর্থাৎ সত্যের পথ ধরে রেখেছিল তারা পুরস্কৃত হল। যারা এর অবাধ্য হয়েছিল তারা তাদের শেষ পরিণতি পেল। সমস্ত দেবতারা ফংবায়োকে নতুন স্বর্গীয় সম্রাট হতে চাইল, কিন্তু সে মৃদুস্বরে হাসল, আলতো করে আমার হাতটি ধরল। সেই সিংহাসন, যার ইচ্ছে সে এটি নিতে পারে। আমি কেবল ম্যান্ডারিন হাঁসের জীবনকে ঈর্ষা করি, অমরদের নয়। আমরা একে অপরের দিকে তাকালাম এবং হাসলাম। তারপর আমরা 3 জগৎকে পেছনে ফেলে চলে গেলাম। কখনো কখনো আমরা গ্রামে কৃষক হিসেবে বাস করতাম, ক্ষেত খামার দেখাশোনা করতাম এবং সন্তানদের বড় করতাম। কখনো কখনো আমরা সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে বাস করতাম, বিলাসিতা উপভোগ করতাম এবং কবিতা রচনা করতাম। কখনো কখনো আমরা হিসেবে পৃথিবীতে ঘুরে বেড়াতাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। তখন থেকে সমুদ্র শান্ত ছিল, নদীগুলো ছিল স্বচ্ছ এবং পৃথিবী ছিল শান্তিতে।